আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় প্রেষণা নিয়ে আলোচনা হবে। তো প্রথম একটি পর্ব আলোচনা হয়ে গিয়েছে। আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় প্রেষণার দ্বিতীয় পর্ব চাহিদা সোপান তত্ত্ব, ইআরজি এবং দ্বি উপাদান তত্ত্ব, এই তিনটি তত্ত্ব আজকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। তবে গত ক্লাসে যে টপিকটুকু পড়ানো হয়েছে তার উপর কিছু প্রশ্ন করে দেখি যে কি অবস্থা, তোমাদের হালচাল, বাসায় পড়েছো কিনা, সেটা একটু দেখবার চেষ্টা করি। রাতুল কে বলবে? প্রথম কে বলতে চাও? স্বেচ্ছায় বলো তো দেখি। রাতুল, রাতুল বলো, প্রেষণা কাকে বলে? স্যার আমি পারবো না স্যার, পড়া হয়নি আমার। প্রেষণা কাকে বলে পারবে না? তুমি আমার সাথে একটু যোগাযোগ করো তো, ক্লাসের পরে আমাকে একটু ফোন দিবে, কেমন? এরপরে হচ্ছে জি স্যার। মোহতাসিম, বলো তো প্রেষণা কাকে বলে? স্যার, প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য হুম, কর্মীদেরকে উৎসাহিত করার সকল কার্যাবলীকেই প্রেষণা বলে। আচ্ছা। এরপরে আহনাফ আবিদ বলো তো। আহনাফ আবিদ, আহনাফ আবিদ। জি স্যার। পি ইকুয়াল টু এম ইন্টু এ প্লাস কে, এর পুরো অর্থ বলো। পি তে কি হয়, এম তে কি হয়, এ তে কি হয়, কে তে কি হয়? বলো। পি ইকুয়াল টু এম ইন্টু এ প্লাস কে। স্যার পড়া হয় নাই এখনো। হয় নাই না? তুমি আমার সাথে ক্লাস শেষে যোগাযোগ করবে, ফোন দিবে। রাইওয়াত আমিন রাফি বলো, পি ইকুয়াল টু এম ইন্টু এ প্লাস কে। পারি না স্যার। পারো না? না স্যার। আচ্ছা, ফোনে আমার সাথে একটু যোগাযোগ করবে, ঠিক ক্লাসের শেষেই আমার সাথে যোগাযোগ করবে। আকিবুল ইসলাম বলো। Performance equal to motivation into accuracy plus knowledge. এতে কি হয়? Accuracy না স্যার? কি জানি স্যার। আচ্ছা, ওকে। তুমি আমাকে বলবে হচ্ছে তাই তা তো উচিত কি তবু এ কাজ, তাই তা তো উচিত কি তবু এ কাজ। আমি তুমি অ্যান্সার করো, এটা তারা কি কেন এই প্রশ্নটা করেছিল, কে কেন এই প্রশ্ন করেছিল? আচ্ছা, ঠিক আছে, সবাই একটু শুনো। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাসলো চাহিদা সোপান তত্ত্ব, ক্লেটন এল্ডারফারের ইআরজি তত্ত্ব, ফ্রেডরিক হার্সবার্গের দ্বি উপাদান তত্ত্ব। জাস্ট তথ্যটুকু আলোচনা করব, খুব বিশদ আলোচনা করার সুযোগ নেই আজকে। প্রথম আমরা জানবো যে প্রেষণা কাকে বলে। তোমরা জানো যে ব্যবস্থাপনার একটি প্রক্রিয়া, অর্থাৎ ব্যবস্থাপনার যে কাজগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হয় এবং এই কাজগুলো হচ্ছে 7টি মৌলিক কাজ: পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, নির্দেশ, তাই না? তো পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, এই তিনটি হচ্ছে প্রাথমিক কাজ। আর অ্যাকশনমূলক কাজ হচ্ছে নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। তো শ্রমিকদেরকে প্রথমে নির্দেশনা দিতে হয় কে কোন কাজ করবে, কিভাবে করবে। এখন কাজ করতে করতে শ্রমিকদের যে দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে সেই দক্ষতার সবটুকু দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য শ্রমিকদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করতে হয়। এই উৎসাহিত ও অনুপ্রাণিত করার কাজকেই বলা হয় প্রেষণা। এই প্রেষণা আমরা ইতিবাচক প্রেষণা এবং নেতিবাচক প্রেষণা আমরা দুভাবে দেখি। তো
হচ্ছে 1750 থেকে 1850 সাল। 1750 থেকে 1850 সালে আমাদের শিল্প বিপ্লব চলাকালীন সময় অনেক বড় বড় প্রতিষ্ঠানের আবির্ভাব ঘটে। এরপরে শ্রমিকরা একটি নির্দিষ্ট স্থানে এসে পরিশ্রম করার বা নিজের শ্রম বিক্রি করার একটি সুযোগ পায়। এরপরে শ্রমিকদেরকে নিয়োগ দান, শ্রমিকদের দক্ষতা কাজে লাগানো ইত্যাদির জন্য অনেকেই অনেকভাবে প্রচেষ্টা চালিয়েছেন। তো এরপরে 1850 সালের পরে অর্থাৎ শিল্প বিপ্লব পরবর্তী যুগ যে আরো 100 বছর আছে, এই সময় সাধারণত ইতিবাচক দিক নিয়ে অনেক ব্যবস্থাপনা মনীষী স্কলার কাজ করেছেন। তো সেগুলোর থেকেই কিছু কিছু তত্ত্ব আমাদের এখানে আলোচনা করা হয়েছে। এখন এরপরে 1850 সালের পর থেকে 1950 সাল, এটি হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ। অর্থাৎ এই যুগে আধুনিক ব্যবস্থাপনা জনক, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা জনক জন্মগ্রহণ করেছেন। ঠিক তারপরে হচ্ছে 1950 সালের পরে হচ্ছে আমাদের 1950 সালের পরেই আমাদের আসলে হচ্ছে আধুনিক যুগ শুরু হয়েছে। তো এই আধুনিক যুগেই আসলে অনেকগুলো আধুনিক বা বিজ্ঞানসম্মত এবং ইতিবাচক প্রেরণার তত্ত্ব আবির্ভূত হয়েছে। সেই তত্ত্বগুলো কিন্তু দিয়েছেন আমাদের একজন হচ্ছে মাসলো, তারপর হচ্ছে যে ক্লেটন এল্ডারফার, তারপরে হচ্ছে হার্সবার্গ, তারপরে হচ্ছে আরো যে তত্ত্বগুলো আছে আমরা একে একে আলোচনা করব। তো আজকে আমরা 3টি তত্ত্ব আলোচনা করব বলেই ধারণা ধরে নিয়েছি, মানে শিডিউল করেছি। সেই তত্ত্বগুলো হচ্ছে, প্রথম তত্ত্ব হচ্ছে মাসলো চাহিদা সোপান তত্ত্ব। এই তত্ত্বটা কি সেটি আমরা জানবো। মাসলো, এনার পুরো নাম হচ্ছে আব্রাহাম হ্যারল্ড মাসলো, চাহিদা সোপান তত্ত্বের প্রবক্তা। উনি চাহিদা সোপান মানে বুঝো যে সিঁড়ি, যেমন 1 তলা থেকে 2 তলা উঠতে তোমাকে কতগুলো সিঁড়ি অতিক্রম করতে হয়। প্রথম সিঁড়ি, তারপরে দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি, চতুর্থ সিঁড়ি। তুমি যখন প্রথম সিঁড়িতে উঠো তারপরে দ্বিতীয় সিঁড়িতে উঠতে পারবা, এরপরে তৃতীয় সিঁড়ি, এরপর চতুর্থ সিঁড়ি, এভাবেই তোমাকে চূড়ান্ত পর্যায়ে উপরে উঠতে পারবে। তো এই যে সোপান মানে সিঁড়ি, কিসের সোপান? চাহিদার সোপান, নিডস। মানুষের যে অনেক ধরনের চাহিদা বা অভাব রয়েছে, এই অভাবগুলোর সোপান বা সিঁড়ি তৈরি করেছিলেন। যে এই সোপান বা সিঁড়ি, যেমন 1 তলা থেকে 2 তলায় উঠতে গেলে তোমাকে কয়টি সিঁড়ি অতিক্রম করতে হবে, এরকম ধরো 8টা 10টা হতে পারে, 5টা 6টা হতে পারে, এরকম আব্রাহাম হ্যারল্ড মাসলো মানুষের যে চাহিদা বা অভাবগুলো রয়েছে এইগুলোকে 5টি ভাগে ভাগ করেছেন এবং এগুলো একটির পর আরেকটি আবির্ভূত হয় বা সিঁড়ির সাথে তুলনা করেছেন। বলছে যে যা একের পর এক ধারাবাহিকভাবে অবস্থান করে এবং একের পরিতৃপ্তি ঘটলে পরবর্তী অভাব এর নিকট মুখ্যতা পায়। অর্থাৎ প্রথম চাহিদা আবির্ভূত হবে, এটি পূরণ হলেই তিনি দ্বিতীয় চাহিদাটি মুখ্য হয়ে দাঁড়াবে, দ্বিতীয়টা পূরণ হলে তৃতীয়টা, তৃতীয়টা পূরণ হলে চতুর্থটা, এরপরে চতুর্থটা পূরণ হলেই পঞ্চমটা আবির্ভূত হবে। ঠিক আছে? তো এই যে সোপানগুলো সেটা আমরা একটু দেখবার চেষ্টা করব যে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, আব্রাহাম হ্যারল্ড মাসলো মানুষের চাহিদা বা অভাবকে যে 5টি সিঁড়িতে ভাগ করেছেন, সেই সিঁড়িটা হচ্ছে, দেখো, প্রথমটা হচ্ছে জৈবিক বা দৈহিক চাহিদা, দ্বিতীয়টা হচ্ছে নিরাপত্তা চাহিদা, তৃতীয়টা সামাজিক চাহিদা, চতুর্থ আত্মতৃপ্তি চাহিদা, পঞ্চম হচ্ছে আত্মপ্রতিষ্ঠা চাহিদা। তাহলে জৈবিক বা দৈহিক চাহিদাগুলো কি কি আছে? দৈহিক বা জৈবিক চাহিদাগুলো কি কি আছে? যে জৈবিক চাহিদা বা দৈহিক চাহিদা কি, কাকে বলে? মানুষ বেঁচে থাকার জন্য, টিকে থাকবার জন্য যে চাহিদাগুলো অপরিহার্য, যা না হলে মানুষ টিকে থাকতে পারে না, সেই চাহিদা বা গুলোকে বলা হয় জৈবিক বা দৈহিক চাহিদা বলে। বুঝতে পারছো? মানুষ বেঁচে থাকার জন্য অথবা টিকে থাকবার জন্য যে ধরনের চাহিদা বা অভাব আবির্ভূত হয় সেগুলোকে বলা হয় দৈহিক বা জৈবিক চাহিদা। যেমন মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই চাহিদাগুলো মানুষের অবশ্যই প্রয়োজন। এগুলো ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। পারে কি? বলো তো দেখি। পারে? হ্যাঁ, আমি আবার বলি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই 4টি উপকরণের কথা বলছি। এই 4টি উপকরণ ছাড়া কি মানুষ বেঁচে থাকতে পারে? না স্যার, হ্যাঁ, পারে না। আমরা যদি বলি
যে মানুষের মৌলিক চাহিদা 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। শিক্ষা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারবে কিন্তু উন্নত জীবন যাপন করতে পারবে না। সুতরাং উন্নত জীবন যাপনের জন্য তোমাকে শিক্ষার প্রয়োজন। আবার কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই যে 4টি উপাদান রয়েছে, এই 4টি উপাদান ছাড়া একজন ব্যক্তি মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবে না। সুতরাং তাকে এই চাহিদাগুলোকে বলা হয় জৈবিক চাহিদা। প্রথমত মানুষের এই চাহিদাগুলো যখন অভাবগুলো পূরণ হবে, অর্থাৎ খাদ্য 3 বেলা খেতে পারবে, বস্ত্র পরিধান করতে পারবে, বা বেঁচে থাকার বসবাস করার জন্য বাসস্থান থাকবে, অসুখ হলে চিকিৎসার সুব্যবস্থা থাকবে, তখনই মানুষ কি করবে? তখন এই নিরাপত্তার চাহিদা অর্থাৎ তার পরের ধাপে অতিক্রম করবে, অর্থাৎ নিরাপত্তার অভাব বোধ করবে। ঠিক আছে? সেফটি নিডস তখন তার প্রয়োজন হবে। সেফটি নিডস কাকে বলে? যখন জৈবিক চাহিদা পূরণ হবে, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অভাব পূরণ হবে, তখন সে নিরাপত্তার অভাব বোধ করবে। কিসের নিরাপত্তার অভাব বোধ করবে? তার নিজের নিরাপত্তার অভাব বোধ করবে এবং তার পরিবারের নিরাপত্তার অভাব বোধ করবে। অর্থাৎ সে যে প্রতিষ্ঠানে চাকরি করে সে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার কথা পূরণ করতে পেরেছে, অথবা যে উপায়ে সে এগুলো উপার্জন করতে পেরেছে, তারপরে সে পরিবারের নিরাপত্তা চায়, নিজের নিরাপত্তা চায়। তখন যদি সে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, তাহলে সে কিভাবে নিরাপত্তা চাইবে? সে ঝুঁকিপূর্ণ কাজ পরিহার করতে চাইবে, ঝুঁকিপূর্ণ কাজ করতে চাইবে না, অথবা ঝুঁকিপূর্ণ কাজ করলে সে নিজের নিরাপত্তা, বেঁচে থাকা, হঠাৎ করে সে তার কোনো শরীরের কোনো অঙ্গ বিকলাঙ্গ হতে পারে, মারা যেতে পারে, তাই না? অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, হলে অ্যাক্সিডেন্ট ঘটলে তার পরিবারের কি হবে? এইগুলো নিরাপত্তার অভাব বোধ করবে। তখন সে যদি এই নিরাপত্তার চাহিদাটুকু পূরণ করতে পারে, তাহলে সে পরের ধাপে অতিক্রম করবে। তাহলে এই নিরাপত্তার চাহিদাটুকু কিভাবে পূরণ করবে? যদি সে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, তখন সে চাইবে আমার নামে বীমা করা হোক, আমার পরিবারের বীমা করা হোক, তাই না? কি তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে সে যে চাকরি করছে, সে চাকরিটার জন্য যেন তেন ভাবে চাকরি হারা না হয়ে যায়। এই যে কোভিড-19 চলাকালীন সময় কত লোকের চাকরি চলে গিয়েছে, তা তুমি আমি হিসাব করে পাবো না। তো এই যে যত পরিস্থিতি হোক না কেন, তার চাকরির জন্য চলে না যায়, তার চাকরির জন্য স্থায়ী চাকরি প্রদান করা হয়, তাকে যেন ঝুঁকিপূর্ণ কাজ করতে দেওয়া না হয়, তার জন্য বীমা করা হয়, তার পরিবারের নিরাপত্তা দেওয়া হয়, এগুলো সে চিন্তা করবে। যখন সে এই নিরাপত্তার চাহিদাটুকু পূরণ হবে, অর্থাৎ বীমা করে দেওয়া হয়েছে, চাকরি স্থায়ী করা হয়েছে, ঝুঁকিপূর্ণ কাজ করতে দেওয়া হচ্ছে না, পরিবারে বীমা করে দেওয়া হয়েছে, বা ওই ব্যক্তি যদি মারা যায় বা শারীরিক ভাবে বিকলাঙ্গ হয়, তাহলে তার আর্থিক কোনো সমস্যা হবে না। এই বিষয়গুলো যদি পূরণ হয়, তখন সে সামাজিক চাহিদা বা অভাব বোধ করবে। তো সামাজিক চাহিদা কাকে বলে? মানুষ সামাজিক জীব, ম্যান ইজ সোশ্যাল বিং বলা হয়, তাই না? মানুষ সামাজিক জীব। তো সামাজিক জীব হিসেবে মানুষ কি চায়? যে সমাজের একজন ব্যক্তি হিসেবে স্বীকৃতি চায়, সমাজে যে সকল ফাংশন গুলো হয়ে থাকে সেগুলোতে অংশগ্রহণ করতে চায়, তারপর হচ্ছে সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর সাথে মিশতে চায়, সমাজের মানুষের সাথে মিশতে চায়, সে চায় আমার মতামতকে গুরুত্ব দেয়া হোক। এইভাবে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠীর সাথে সে মিশতে চায়, বিভিন্ন দাওয়াতে সে অংশগ্রহণ করতে চায়। তোমরা কি বুঝতে পারছো? বিয়ে, ক্লাব, তারপরে ফুটবল ক্লাব, খেলাধুলা, সামাজিক যে সকল অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠানগুলোতে সে অংশগ্রহণ করতে চায়। তো এই অংশগ্রহণ করার সুযোগটা যদি পূরণ হয়, তখন সেটাকে বলবো আমরা সামাজিক চাহিদা। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আমরা কি দেখতে পাচ্ছি? যে জৈবিক চাহিদা পূরণ হওয়ার সাথে সাথে নিরাপত্তা চাহিদা করবে। এরপরে নিরাপত্তা চাহিদার পূরণ হলেই সে সমাজের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায়, সমাজের মানুষের সাথে মিশতে চাওয়া, এই চাওয়ার বা চাহিদাগুলোকে বলা হয় সামাজিক চাহিদা। এরপর আসো দেখি আত্মতৃপ্তির চাহিদা। আত্মতৃপ্তির চাহিদা কি? যে সামাজিক চাহিদা পূরণ হওয়ার সাথে সাথে সমাজে একজন ব্যতিক্রম মানুষ হিসেবে নিজেকে সমাজে উপস্থাপন করার চাহিদাই হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। বুঝতে পারছো? ব্যতিক্রম যেমন কি, যে তুমি সবাই শার্ট পরে, সবাই শার্ট পরে, কিন্তু শার্টের বাহিরে
কোট টাই পরে সে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছে। সবারই সাইকেল আছে, কিন্তু সে তার মোটরসাইকেল আছে, একজনের মোটরসাইকেল আছে, অথবা একজনের মোটরসাইকেল আছে, সবারই মোটরসাইকেল আছে, কিন্তু একজনের সে চাচ্ছে হচ্ছে 8-10 লাখ টাকার দামের একটি মোটরসাইকেল ক্রয় করতে, তারপরে হচ্ছে যে ভালো দামি একটি ঘড়ি ক্রয় করতে, দামি শার্ট পরতে, দামি প্যান্ট পরতে, কোট টাই পরতে, যা সমাজে তাকে আলাদাভাবে উপস্থাপন করবে, কি তাই না? তোমরা কি বুঝতে পারছো? এই চাহিদাগুলো সমাজে নিজেকে ব্যতিক্রম ভাবে উপস্থাপন করার চাহিদাই হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। এই চাহিদাগুলোতে সমাজের কোনো উপকার হবে না, এই বুঝতে পারছো? সমাজের কোনো উপকার হবে না, কিন্তু সে নিজে এগুলো ব্যবহার করে উপস্থাপন করে নিজেকে পরিতৃপ্তি অর্জন করবে। ধরে নাও একজন সে সহকারী হেডমাস্টার আছে, সে হেডমাস্টার হতে চায়, তো হেডমাস্টার হলে সমাজের কোনো উন্নতি নেই, কিন্তু তার নিজের চাহিদা যে আমি হেডমাস্টার হব, ও সর্বোচ্চ হচ্ছে পদটি আমি অর্জন করতে চাই, কি তাই না? এটি হচ্ছে আমাদের আত্মতৃপ্তির চাহিদা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। আকিব সুলতান? জি স্যার। আচ্ছা, এটাতে সমাজের কোনো উপকার হবে না, কিন্তু সমাজে সে ব্যতিক্রম হিসেবে নিজেকে ব্যতিক্রমী একজন ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করতে চায়। সবাই শার্ট প্যান্ট পরে এসেছে, কিন্তু একজন সে কোট টাই পরে এসেছে, তাহলে এটা ব্যতিক্রম একটি বিষয়। দামি একটি চশমা পরে এসেছে, তার দামি একটি ঘড়ি পরে এসেছে, তারপরে হচ্ছে দামি প্যান্ট শার্ট, বাহিরের প্যান্ট শার্ট পরে এসেছে, দামি একটি গাড়িতে চড়া, এগুলো হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। এরপর আসলে আত্মপ্রতিষ্ঠার চাহিদা কি? অর্থাৎ মানুষ মরে যাবার পরেও সবার মাঝে বেঁচে থাকার চাহিদাই হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এমন কিছু করে যেতে হবে যা সমাজের কল্যাণ সাধন হয়, এই কল্যাণ সমাজের সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ভোগ করার বিনিময়ে ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানটাকে স্মরণ করবে, এমন চাহিদা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, তাই না? গ্রামে তুমি একটি স্কুল প্রতিষ্ঠা করে দাও, গ্রামে তুমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দাও, মসজিদ মন্দির প্রতিষ্ঠা করে দাও, অথবা ব্রিজ কালভার্ট করে দাও, রাস্তাঘাট নির্মাণ করে দাও, এগুলোর বিনিময়ে তুমি মরে যাওয়ার পরেও তোমাকে ওই গ্রামের জনগণ এগুলো সুফল ভোগ করবে এবং তোমাকে মনে রাখবে, কি তাই না? বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ চাহিদা এবং পঞ্চম চাহিদা, শেষ চাহিদা। এরপরে আর কোনো চাহিদা নেই, মানুষ মরে যাবে, এরপরে আর কোনো চাহিদা নেই, ঠিক আছে? তো এই চাহিদাগুলোকে মাস্লো বলেছেন যে যখন প্রথম চাহিদাটা পূরণ হবে তখনই দ্বিতীয় চাহিদার আবির্ভাব করবে, যখন দ্বিতীয় চাহিদা পূরণ হবে তখনই তৃতীয় চাহিদা, যখন তৃতীয় চাহিদা পূরণ হবে তখন চতুর্থ, তখন চতুর্থ যখন পূরণ হবে তখনই পঞ্চম চাহিদার আবির্ভাব করবে, ঠিক আছে? এই চাহিদাগুলো হচ্ছে আমাদের হচ্ছে মাস্লো চাহিদা সোপান তত্ত্ব। ওকে, তাহলে আমরা কি দেখলাম? যে মাস্লো চাহিদা সোপান তত্ত্বগুলো আমরা দেখলাম। এখন আসো দেখি, হ্যাঁ বলো। স্যার চিকিৎসা কি তাহলে জৈবিক চাহিদা নাকি নিরাপত্তা চাহিদা? কোনটা? চিকিৎসা হচ্ছে জৈবিক চাহিদা। চিকিৎসা, অসুখ হলে তোমাকে অসুখ হবেই, মানুষ যেহেতু তোমার অসুখ হবেই, ঠিক আছে? সুতরাং এই সময় তোমাকে চিকিৎসার প্রয়োজন, চিকিৎসা না হলে তোমার টিকে থাকা মুশকিল, ঠিক আছে? জি বুঝছি স্যার। আচ্ছা, এরপর আসো দেখি ক্লেটন এল্ডারফার্ডের ইআরজি তত্ত্ব। দেখো মাস্লো বলেছেন প্রথম চাহিদার পরেই দ্বিতীয় চাহিদা। আচ্ছা বলো দেখি, যে ব্যক্তি হচ্ছে নিরাপত্তার চাহিদা নেই, সে কি সামাজিক চাহিদা অনুভব করতে পারে না একই সাথে? কি মনে হয়? পারে। অর্থাৎ আমরা যে মাস্লো যে চাহিদার তত্ত্ব দিয়েছে সেই তত্ত্বের মধ্যে যথেষ্ট গ্রহণযোগ্যতা হলেও, পরীক্ষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব হওয়ার পরেও এটার অনেক সমালোচনা রয়েছে। তো এই যে সমালোচনা হওয়ায় মাস্লো চাহিদা সোপান তত্ত্ব বিভিন্নভাবে সমালোচিত হওয়ায় ক্লেটন এল্ডারফার একটি বিকল্প তথ্য উপস্থাপন করেছেন। এই ক্লেটন এল্ডারফার হচ্ছে ওই মাস্লোর সমসাময়িক একজন স্কলার, ঠিক আছে? তো তিনি একটি বিকল্প তথ্য উপস্থাপন করেছেন, এই তথ্যটির নাম হচ্ছে ইআরজি। তথ্যটির নাম কি? ইআরজি, ঠিক আছে? অর্থাৎ ইংলিশের 3টি শব্দের
প্রথম তিনটি হচ্ছে লেটার নিয়ে নামকরণ করা হয়েছে ইআরজি তত্ত্ব, ইআরজি থিওরি। ইতে কি হয়? এক্সিস্টেন্স নিডস। আর থেকে হয় রিলেটেডনেস নিডস। আর জিতে হচ্ছে গ্রোথ নিডস, অর্থাৎ এক্সিস্টেন্স, রিলেটেডনেস, গ্রোথ। ওই পাঁচটাকে ভেঙে তিনি এই তিনটি করেছেন। এখান থেকে যে প্রশ্নটা হয় যে ইআরজি এর পুরো তত্ত্ব কি, ইআরজি এর তত্ত্বের প্রবক্তা কে, এই দুটি প্রশ্ন হয়ে থাকে। তো ইআরজি এর এক্সিস্টেন্স, রিলেটেডনেস, গ্রোথ। এক্সিস্টেন্স অর্থ হচ্ছে টিকে থাকার চাহিদা। মানুষ বেঁচে থাকবার জন্য বেতন দরকার, আনুষঙ্গিক সুবিধা দরকার, ভৌত অবস্থা দরকার, উত্তম কর্ম পরিবেশ দরকার। অর্থাৎ সে যেখানে বেঁচে থাকবে, যেখানে সে কাজ করবে, কাজ করে সে বেতন চায়, বেতন দিয়ে সে তার হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান সংক্রান্ত যে চাহিদাগুলো রয়েছে সেগুলো সে ফেরত পেতে চায়, মানে এগুলো সে অর্জন করতে চায়। এরপরে সেই আনুষঙ্গিক সুবিধাগুলো কি কি? সে ছুটি পেতে চায়, ভৌত অবস্থা মানে প্রতিষ্ঠানের ভেতরের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো পেতে চায়, উত্তম কর্ম পরিবেশ পেতে চায়। এরপরে হচ্ছে রিলেটেডনেস, মানে হচ্ছে যে সম্পৃক্ততার চাহিদা। আমরা যে সামাজিক চাহিদার কথা বললাম, অর্থাৎ কিসের সাথে সম্পৃক্ততার? সমাজের প্রত্যেকটা ব্যক্তির সাথে সম্পৃক্ততার। ওই ব্যক্তিকে অন্য যে সকল ব্যক্তি তাকে সহযোগিতা করে বা অন্য যে সকল প্রতিষ্ঠান সহযোগিতা করে, এই প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সহযোগিতা দরকার। তারপরে হচ্ছে যে আরো অন্যান্য প্রতিষ্ঠানের সাথে মিলেমিশে চলার যে চাহিদা, এগুলোকে বলা হয় রিলেটেডনেস নিডস, অর্থাৎ সম্পৃক্ততার চাহিদা। তোমরা কি বুঝতে পারছো? ভৌত অবস্থা মানে কি? ভৌত অবস্থা মানে হচ্ছে যে ভেতরের অবস্থা, প্রতিষ্ঠানের ভেতরে, বাহ্যিক নয়। ভৌত মানে অভ্যন্তরীণ। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে গ্রোথ নিডস। এবার আসলে থেকে গ্রোথ নিডস মানে হচ্ছে যে আমরা মাস্লো চাহিদা সোপান তত্ত্বের দেখো 4 এবং 5 নম্বর, অর্থাৎ আত্মতৃপ্তির চাহিদা এবং আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এইখানে কি আছে? আত্মতৃপ্তির ক্ষেত্রে আমি বলেছিলাম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থেকে হেডমাস্টার হতে চায়, তার মানে কি প্রমোশন পেতে চায়? জি স্যার। আচ্ছা, তাহলে প্রমোশন পেতে চায় মানে পদোন্নতি পেতে চায়, এখানে প্রবৃদ্ধি অর্জিত হবে। নতুন দায়িত্ব গ্রহণ, অর্থাৎ সে এই যে দেখো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থেকে হেডমাস্টার যখন হবে তখন একটি নতুন দায়িত্ব গ্রহণ হবে। এটি একটি আকর্ষণীয় কাজ, তাই না? আকর্ষণীয় পদ, নতুন কিছু করার সুযোগ, অর্থাৎ অ্যাট্রাকটিভ কিছু করতে চায়। আর তারপরে হচ্ছে বেঁচে থাকতে চায়। এগুলোর চাহিদা হচ্ছে আমাদের হচ্ছে গ্রোথ নিডস, প্রবৃদ্ধির চাহিদা। তো আমি বললাম যে কি কি প্রশ্ন হয়। প্রশ্ন হবে ইআরজি এর পুরো তত্ত্ব কি, আর তে কি হয়, ইতে কি হয়, জি তে কি হয়, এবং এই তত্ত্বটি কে প্রবর্তন করেছেন, কোন তত্ত্বের পরিবর্তে কোন তত্ত্বকে সমালোচিত হওয়ার কারণে এই তত্ত্বটি ক্লেটন এল্ডারফার দিয়েছিলেন। এরকম প্রশ্ন হবে। তোমাদের কাছে ক্লিয়ার কি? হ্যাঁ, তোমাদের কাছে ক্লিয়ার কিনা? স্যার রিলেটেডনেসটা একটু বলেন তো আবার। ইয়েস স্যার। রিলেটেড মানে হচ্ছে সম্পৃক্ততার চাহিদা। কার সাথে সম্পৃক্ত হতে চায়? সে বন্ধুদের সাথে সম্পৃক্ত হতে চায়, সহযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত হতে চায়, তারপরে সহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত হতে চায়, প্রতিযোগী যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে সম্পৃক্ত হতে চায়, সমাজের যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে সম্পৃক্ত হতে চায়। বুঝতে পারছো এটা? জি স্যার। ওকে, এরপর আসো দেখি আরেকটি তথ্য আমরা আলোচনা করতে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি তথ্য আমরা আলোচনা করলাম। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা পরে লেকচারে আলোচনা হবে, এক্স ও ওয়াই তত্ত্ব। ফ্রেডারিক হার্টসবার্গের দ্বি উপাদান তত্ত্ব। 2 ধরনের উপাদান এখানে ভাগ করা হয়েছে। দেখো, ফ্রেডারিক হার্টসবার্গ একজন হচ্ছে ব্যবস্থাপনা বিশারদ। তিনি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মনোবিজ্ঞানী। তিনি ওই সময় যে সকল শিল্প প্রতিষ্ঠান আছে সেখানে প্রায় 11টি শিল্প প্রতিষ্ঠান। কয়টি শিল্প প্রতিষ্ঠান বলো? প্রায় 11টি শিল্প প্রতিষ্ঠানে 200 জন, হ্যাঁ 200 জন প্রকৌশলী এবং হিসাব রক্ষক,
কারা কারা বলো দেখি? 200 জন প্রকৌশলী এবং হিসাব রক্ষক এর উপর গবেষণা চালিয়েছেন। গবেষণা চালিয়ে তিনি জানতে চেয়েছেন যে শ্রমিকরা কোন কোন কাজ করলে সন্তুষ্টি অর্জিত হয়, আর কোন কোন কাজের সাথে বা উপাদানের সাথে অসন্তুষ্টি জড়িত। কি বুঝতে পারছো? তিনি এই 200 জন প্রকৌশলী এবং হিসাব রক্ষকের উপর গবেষণা চালিয়ে তিনি উদ্ভাবন করেছেন যে প্রতিষ্ঠানে যে সকল উপাদান রয়েছে সেই উপাদানগুলোর মধ্যে কিছু কিছু উপাদান শ্রমিকদের সন্তুষ্টির সাথে জড়িত, আর কিছু কিছু উপাদান শ্রমিকদের অসন্তুষ্টির সাথে জড়িত। অর্থাৎ কিছু কিছু উপাদান রয়েছে যেগুলো না থাকলে শ্রমিকরা অসন্তুষ্ট হয়, এবং এই অসন্তুষ্টি দানকারী উপাদানগুলো যদি না থাকে তাহলে শ্রমিকরা অনেক সময় হরতাল, ধর্মঘট, আন্দোলনে চলে যায়। অর্থাৎ এই উপাদানগুলো থাকতেই হবে। এই উপাদানগুলো যেহেতু থাকতেই হবে, এগুলো না থাকলে শ্রমিকরা অসন্তুষ্ট হয়, তাই এই উপাদানগুলোকে বলা হয় রক্ষণাবেক্ষণমূলক উপাদান। কি উপাদান বলো দেখি? রক্ষণাবেক্ষণমূলক উপাদান। তোমরা বাকিরা শুনতে পাচ্ছ? কেন বাকিরা রেসপন্স করছে না? অন্ততপক্ষে 10 সেকেন্ডের মধ্যে তো রেসপন্স করার কথা। জি স্যার। একটু দেখি তো এরা আছে কিনা। রাতুল আছো? মোহতাসিম? ইয়েস স্যার। আকিবুল, রাফসান? জি স্যার। আকিব সুলতান, রাফি শেখ, রাফি আছো? আছি স্যার। জি স্যার আছি। আচ্ছা, তাহলে আমরা বলতেছি যে যে সকল উপাদান প্রতিষ্ঠানের জন্য থাকা অপরিহার্য, যা না থাকলে শ্রমিকরা অসন্তুষ্ট হয়, এবং এগুলো আদায়ের জন্য, সংরক্ষণের জন্য শ্রমিকরা আন্দোলন করে, হরতাল, ধর্মঘট করে থাকে, এগুলো আদায়ের জন্য। সেই উপাদানগুলো হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণমূলক উপাদান। ক্লিয়ার? তো এই রক্ষণাবেক্ষণমূলক উপাদানগুলো কি কি? কোম্পানির নীতি ও প্রশাসন মুখস্থ করতে হবে, লিখে মুখস্থ করতে হবে। এগুলো এমসিকিউ হবে, নিচের কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান? তাহলে কোম্পানির নীতি ও প্রশাসন, কারিগরি মানসম্মত তত্ত্বাবধায়ক এবং কর্মীদের আন্তঃব্যক্তিক সম্পর্ক, সহকর্মীদের সাথে সম্পর্ক, অধস্তন কর্মীদের সাথে সম্পর্ক, বেতন, চাকরির নিরাপত্তা, ব্যক্তিগত প্রয়োজনের সময়, কর্মপরিবেশ, পদমর্যাদা। এই উপাদানগুলো হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণমূলক উপাদান। ফ্রেডারিক হার্সবার্গ তার গবেষণা থেকে শ্রমিকদের কাছ থেকে, অর্থাৎ ওই যে প্রকৌশলী এবং হিসাব রক্ষকদের কাছ থেকে যে তথ্য পেয়েছেন, তিনি দেখেছেন যদি কোম্পানির নীতি ও প্রশাসন না থাকে, কারিগরি মানসম্মত তত্ত্বাবধান না থাকে, তত্ত্বাবধায়ক এবং শ্রমিকদের মধ্যে যদি একটা সুসম্পর্ক না থাকে, সহকর্মীদের সাথে যদি সম্পর্ক না থাকে, অধস্তনদের সাথে নির্বাহীদের যদি একটা সুসম্পর্ক না থাকে, বেতন যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, চাকরির নিরাপত্তা যদি না থাকে, যখন তখন চাকরি চলে যেতে পারে, ব্যক্তিগত প্রয়োজনে যদি ছুটি না পায়, কর্মপরিবেশ যদি উন্নত না হয়, পদমর্যাদা যদি না থাকে, অর্থাৎ যাকে যে পদমর্যাদা দেওয়া হয়েছে সে পদমর্যাদা যদি স্বীকৃত না হয়, তাহলে শ্রমিকরা এখানে যারা কাজ করে তারা অসন্তুষ্ট হয়। কি হয় বলো তো দেখি? অসন্তুষ্ট। হ্যাঁ, এই যে অসন্তুষ্ট, এটি থেকে মুক্তি পাওয়ার জন্য এরা কি করে বলো তো দেখি? এগুলোর জন্য কি করে? হরতাল, ধর্মঘট। হ্যাঁ, হরতাল, ধর্মঘট, আন্দোলন করে থাকে, স্ট্রাইক করে থাকে, যে এগুলো আমার দরকার। কারণ হচ্ছে যে একটি প্রতিষ্ঠানের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে নীতি না থাকলে প্রতিষ্ঠান হচ্ছে ওই যে তার লক্ষ্য পৌঁছতে পারবে না। কারিগরি মানসম্মত তত্ত্বাবধান, অর্থাৎ কাজ করবে শ্রমিকরা, কিন্তু তত্ত্বাবধায়ক যদি না হয়, হ্যাঁ, বিজ্ঞানসম্মত ভাবে যদি তত্ত্বাবধান করা না হয়, সুপারভাইজ না করা হয়, তাহলে প্রতিষ্ঠান উন্নত হতে পারবে না। সুপারভাইজার এবং যারা ওয়ার্কার রয়েছে তাদের মধ্যে যদি সুসম্পর্ক, গুড রিলেশন না থাকে, তাহলে এরা কি করে? আন্দোলন করে থাকে। সহকর্মীদের সাথে কোনো সম্পর্কটা যদি না থাকে, বেতন যদি পর্যাপ্ত না হয়, চাকরির নিরাপত্তা যদি না থাকে, ব্যক্তিগত সময় ছুটি প্রয়োজন, এখন ছুটি যদি না থাকে, কর্মপরিবেশ যদি উন্নত না হয়, পদমর্যাদা যদি না থাকে, তাহলে এই শ্রমিকরা এটি সংরক্ষণের জন্য আন্দোলন করে থাকে। তাই এই উপাদানগুলোকে বলা হবে রক্ষণাবেক্ষণমূলক উপাদান। দেন ফ্রেডারিক হার্সবার্গের দ্বি উপাদান তত্ত্বের মধ্যে বলা হয়েছে আরেকটি কি? প্রেষণামূলক উপাদান, অর্থাৎ সন্তুষ্টিমূলক উপাদান। অর্থাৎ এই উপাদানগুলো না থাকলে শ্রমিকরা কখনো আন্দোলন করে না, তবে এগুলো থাকলে
এগুলো থাকলে শ্রমিকরা উৎসাহিত হয়। কি বুঝতে পারছো? আগের উপাদানগুলো না থাকলে ওরা আন্দোলন করে, কিন্তু এই উপাদানগুলো না থাকলে ওরা আন্দোলন করবে না, কিন্তু থাকলে এরা উৎসাহিত হবে। বুঝতে পারছো? তাহলে সেই উপাদানগুলো কি কি? সেই উপাদানগুলোকে বলা হয় প্রেরণামূলক উপাদান। কি কি আছে? সাফল্যার্জন, স্বীকৃতি, সৃষ্টিধর্মী ও প্রতিযোগিতামূলক কাজের মধ্যে দিয়ে অগ্রগতি অর্জন, গতানুগতিক কাজ নয়। যে সকল কাজ হচ্ছে প্রতিযোগিতামূলক কাজ, যে কাজগুলো করতে একে অপরের সাথে প্রতিযোগিতা করে, সেই কাজগুলো হচ্ছে প্রতিযোগিতামূলক কাজ। এবং সৃষ্টিধর্মী মানে হচ্ছে যে একই কাজ বারবার না করা, বরং নতুন নতুন কাজ করা। এরপর হচ্ছে আকর্ষণীয় কাজ, যে কাজগুলো সবাই করতে চায়, কাজ করলে স্বীকৃতি অর্জিত হবে, সেগুলো হচ্ছে আমাদের আকর্ষণীয় কাজ। ব্যক্তিক উন্নয়নের সম্ভাবনা, অর্থাৎ যে কাজগুলো করলে ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন হবে, তারপরে হচ্ছে যে ভাবমূর্তি উজ্জ্বল হবে, তারপরে হচ্ছে যে বাহিরের সম্মান পাবে, এ ধরনের কাজগুলো হচ্ছে ব্যক্তিক উন্নয়নের কাজ, আকর্ষণীয় কাজ। আর শ্রমিকরা এরা কি পেতে চায়? দায়িত্ব পেতে চায়, নতুন নতুন কাজ করার দায়িত্ব পেতে চায়। ঠিক আছে? তো এই কাজগুলো যখন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, তখন সে নিজেকে মর্যাদাবান মনে করে। ঠিক আছে? নিজেকে মর্যাদাবান মনে করে এবং প্রাউড ফিল করে। তখন এই কাজগুলো করলে সে হচ্ছে ওরা উৎসাহিত হয়। তো এই কাজগুলো যখন, এই উপাদানগুলো যখন থাকে, তখন শ্রমিকরা উৎসাহিত হয়, প্রেষিত হয়। ঠিক আছে? কিন্তু এগুলো যদি না থাকে, তখন কখনোই এরা আন্দোলন করে না। কারো কোনো প্রশ্ন আছে? বলো, এই তিনটি উপাদান থেকে। স্যার স্বীকৃতিটা স্যার মানে কি? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই যে স্বীকৃতি 2 নাম্বারটা। স্বীকৃতি মানে হচ্ছে যে যখন একজন ব্যক্তি ভালো কাজ করে, তখন তাকে বাহবা দেয়া, হ্যাঁ, বলা বাহ তুমি, তোমার এই কাজের পেছনে তার অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সে না হলে এই কাজটি করা অসম্ভব ছিল, এরকম বলে না? বলো তো দেখি। এবং বিভিন্ন অনুষ্ঠানে তাকে কি করে? তাকে ক্রেস্ট দেয়া হয়, ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেয়া হয়, তাই না? এরকম, এটি হচ্ছে আমাদের স্বীকৃতি। আর কারো প্রশ্ন আছে? জি স্যার, আব্রাহাম মাসলোর 4 নম্বরে যে আত্মতৃপ্তির চাহিদা, ওইটা কি? ওইটা একটু আবার বলেন। আত্মতৃপ্তির চাহিদা মানে হচ্ছে যে সামাজিক চাহিদা পূরণ হওয়ার পর সে সমাজে নিজেকে একটি ব্যতিক্রম ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে চায়। ঠিক আছে? সে আরো উন্নতি লাভ করতে চায়। যে লাভের বিনিময়ে সমাজের কোনো উন্নয়ন হয় না, কিন্তু ব্যক্তির চাহিদা পূরণ হয়। যেমন হচ্ছে সবাই শার্ট পরে, কিন্তু সে একটি ব্যতিক্রম শার্ট পরেছে যেটি বিদেশ থেকে আনা, দামি গাড়িতে চড়া, ঘড়ি পরা, দামি চশমা পরা, তাই না? তারপরে হচ্ছে যে উন্নত খাবার খাওয়া, তারপরে এগুলো তাকে তৃপ্তি দিবে, আত্মতৃপ্তি দিবে, নিজের মধ্যে তৃপ্তি দিবে। কি বুঝতে পারছো? এই চাহিদাগুলো হচ্ছে আমাদের আত্মতৃপ্তি চাহিদা। আর কোনটা? স্যার বইয়ে যে আরেকটা আছে ডেভিড সি ম্যাকলিল্যান্ডের হ্যাঁ, তত্ত্ব, এটা কি স্যার লাগবে? এগুলো আমরা পরে আলোচনা করছি, আজকে না। আজকে এই তিনটি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই, তাই না? তাহলে তোমরা কি করবে? এই তিনটি, দয়া করে তোমরা এই তিনটি থিওরি তোমরা ভেতরে ব্যাখ্যাটুকু পড়বে। যে কোনো ধরনের প্রশ্ন আমাকে প্রশ্ন করবে। আমাকে প্রশ্ন করলে আমি খুশি হই। তো তোমরা এই হচ্ছে পড়াটুকু কমপ্লিট করো, আর এই লেখাটুকু তোমরা লিখে প্র্যাকটিস করো। কার কোনো প্রশ্ন আছে আর আজকে? নো স্যার। আচ্ছা, তাহলে আমাদের একটু কাজ করতে হবে। আমি একটু হচ্ছে প্রেজেন্টটা নিয়ে নিই একটু। আচ্ছা, তাহলে ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।